নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী কুমুদনাথ চৌধুরী দেব শর্মার লেখা একটি শিকার কাহিনী, ঝিলে জঙ্গলে শিকার। আজকের তৃতীয় পর্ব। পয়লা সেপ্টেম্বর 1917 খ্রিস্টাব্দ। স্নেহের অলকা কল্যাণ। শিকার করতে গিয়ে প্রত্যেক শিকারীর প্রধান কর্তব্য একে অপরকে প্রীতমনে সাহায্য করা। যদি বা শিকার নিয়ে দুর্ভাগ্যবশত কোনো বিবাদ বিসম্বাদ উপস্থিত হয়, তাহলে শিকারকর্তা এ সম্বন্ধে যে বিচার করেন সেইটি সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া উচিত। নিজের ন্যায্য দাবি বরং ছেড়ে দেওয়া ভালো। তবু কলহ করে মৃগয়া শিবিরের শান্তি ও সন্তোষহানি করা কখনো উচিত নয়। একটুও মন ভারী না করে নিজের নির্দিষ্ট জায়গাটা গ্রহণ করো, আর মনে করো সেইটাই তোমার পক্ষে সবচেয়ে সুবিধাজনক। স্বার্থপর অসন্তুষ্ট চিত্ত লোকেরই পরিণামে পরিতাপ অবশ্যই ঘটে। নির্বোধ কিংবা মন্দমতির প্রতি ভাগ্য সুপ্রসন্ন হন না। গেল বছর আমারই চাক্ষুষ এরকম একটি ব্যাপার ঘটেছিল। খবর এলো একটি প্রকাণ্ড বাঘ বাথানের সবচেয়ে ভালো গরুটিকে মেরেছে। তারপর সেটিকে টেনে নদীর তীরে নিয়ে গিয়েছে। হেঁটে নদী পার হয়ে শিকার শুদ্ধ এক শিমুলতলায় উঠেছে। আমরা সেদিন একটি আহত বাঘের সন্ধানে ফিরছিলাম। আগের দিন আমাদের শিকারকর্তা সেটিকে গুলি করেছিলেন, মারা পড়েনি। সেই জন্যে সেদিন আমরা নূতন আগন্তুকের খোঁজে আর গেলাম না, যদিও সহজেই এই কাজটা সেই দিনই উদ্ধার হতে পারত। আমাদের শিকারকর্তা কিন্তু মৃগয়া ব্যবসায়ীর সহজ সংস্কার বশতই হাতের কাজ শেষ করে পরের দিনের জন্যে অন্যটি স্থগিত রাখলেন। আহত বাঘটি তো পাওয়া গেলই, উপরন্তু সেই জঙ্গলেই আর একটিও আমরা মারলাম। ডাক্তার শেষের বাঘটির জন্যে প্রথম গুলির ব্যবস্থা করেন, কিন্তু চরম ঔষধ নিদানকালের বিষ বড়ি প্রয়োগ করবার ভার অন্যের হাতেই ছেড়ে দিয়েছিলেন। আমরা আশাতীত ফল লাভ করে আনন্দে তাঁবুতে ফিরে পরের দিনের অভীষ্ট লাভের প্রত্যাশায় উৎসুক হয়ে প্রতীক্ষা করে রইলাম। গরুর হারের খবর বাড়িতে লিখবার মতো প্রসঙ্গ নয়, বিশেষত তাহাতে কাক কি কোকিলের একদানা মাংসরও প্রত্যাশা ছিল না। আমরা এই গো হত্যাকারীকে পাহাড়, মাঠে, খানাখন্দে, সম্ভব অসম্ভব সব জায়গায় খুঁজে যখন বেলা 2টো পর্যন্ত কোনো কিনারা করতে পারলাম না, তখন অতিথিদের মধ্যে কেউ কেউ মধ্যাহ্নভোজনের চেষ্টায় তাঁবুতে ফিরে গেলেন। এই কারণে আমাদের লাইন হতে 3টি হাতি কম পড়ে গেল। তাদের ফিরে আসতেও অনেক সময় কেটে গেল। আমাদের শিকার নেতা এই সময়টি বৃথা অপব্যয় না করে শিকারের সন্ধানেই ফিরছিলেন। বেলাও পড়ে আসছিল, তাই আর একটিবার মাত্র খোঁজে বেরোবার মতো সময় তখন হাতে ছিল। নদীটি যেখানে অর্ধচন্দ্রাকারে ঘুরে এসেছে, তারই তীরে ঘাস আর সর দিয়ে ঢাকা একখণ্ড জমি ছিল। লম্বায় প্রায় 3 কি 400 আর প্রস্থে 100 কি 130 গজ। দু কোণায় জঙ্গলটি ক্রমে ফাঁক হয়ে এসেছে। গাছপালা বড় একটা ছিল না। বাঘ যে পথে আসছিল সেটা ছেড়ে অন্যদিকে ফিরেছিল, তাই আমাদেরও এগোবার লাইন নূতন করে বেঁধে হাতির মুখ ঘুরিয়ে বিপরীত পথে যাত্রা করতে হলো। আমি একেবারে লাইনের শেষে ছিলাম। ঠিক ডাইনের দিকে খানিকটা খোলা ময়দান আর গোচারণের মাঠ ছিল। আমার বায়ে 3 হাওদায় 3 জন শিকারী ছিলেন। উভয় দিক হতেই তাদের অধিকৃত স্থানগুলিকে উত্তম, উত্তমতর আর অত্যুত্তম বলা যেতে পারে। পঞ্চম হাওদা যার অধিকারে ছিল, তিনি নদীর পাড়ে বিরাজ করছিলেন। আমি যে জায়গাটি পেয়েছিলাম তাতে দৈব সুপ্রসন্ন না হলে কিছুই ঘটবার আশা ছিল না। সম্মুখে প্রায় 80 গজ পর্যন্ত ফাঁকা জমির মাঝে 2-1টি গাছের গুচ্ছ দেখা যাচ্ছিল। সে যেন ঠিক ন্যাড়ার মাথায় অর্ক ফলার মতো।
এদিকে ওদিকে খোঁচা খোঁচা শুয়োরকুচির মতো খাড়া খাড়া দু একটি গাছ সমস্ত মাটির অনুর্বরতা আরও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। নদীর বাঁক ধরে হাতির সারি ক্রমে অগ্রসর হচ্ছিল। অল্পক্ষণের মধ্যে বাঘের সান্নিধ্য যতই নিকটতর হতে লাগল, চারিদিকে উত্তেজনার আভাস ততই দৃষ্টি ও শ্রুতিগোচর হল। হাতির হুঙ্কার, শূন্য আস্ফালন, প্রহরী জমাদারের ভঙ্গি হতেই বোঝা গেল বাঘ নির্দিষ্ট পথে আসছে না, কিন্তু হাতির সারির মধ্যে যে স্থানটি সবচেয়ে নিরাপদ সেইখান দিয়ে পলায়নের সুযোগ খুঁজছে। হাতিগুলি যেমন দৃঢ়ভাবে শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল, সহজে সেখান হতে পলায়নের সুযোগ পাওয়া কঠিন। আমার সম্মুখের ঘাসবন ঈষৎ নড়ে উঠতেই আমার সমস্ত শরীর যেন সজীব হয়ে উঠল। আমি রুদ্ধ নিঃশ্বাসে একাগ্র দৃষ্টিতে প্রতীক্ষা করে রইলাম। দু এক মুহূর্তের মধ্যেই একটি প্রকাণ্ড আশ্চর্য সুন্দর শার্দুলরাজের উত্তমাঙ্গ আমার দৃষ্টিগোচর হল। তখন সে দূরে, অনেক দূরে। সম্মুখের খোলা মাঠ দিয়ে সে যে আরও কাছে এগিয়ে আসবে তার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আমার দৃষ্টি, মুষ্টি এবং মস্তিষ্ক সবই ঠিক ছিল। 0465 নং গুলি ছুটে গেল। ব্যাঘ্ররাজ কোথায়, কোথায় অদৃশ্য হলেন? না, অদৃশ্য হননি। বিরল তৃণরাজির মধ্য হতে দেখতে পেলাম তিনি ধরাশয্যা গ্রহণ করেছেন। বিশাল শরীর নিষ্পন্দ, জীবনের চিহ্নমাত্র নাই। মাহুতকে হুকুম দিলাম, বাড়াও। ডান চোখের ওপর একটি সামান্য ক্ষতচিহ্ন, নাক দিয়ে মস্তিষ্ক মিশ্রিত রক্তধারা বয়ে আসছে। শরীর পাথরের মতো নিশ্চল, অসার। স্নেহের অলকা, কল্যাণ। মধ্যপ্রদেশের সীমান্তে আমারই পরিচিত কোন স্থানে পার্শ্ববর্তী প্রদেশ হতে একটি ব্যাঘ্র উপস্থিত হয়ে সপ্তাহ তিনেকের মধ্যে অনেকগুলি নরনারী হত্যা করেছে, এই সংবাদ পেলাম। লোকজনে ভারী ভয় পেয়ে গেল। পাহাড়ে জঙ্গলে তাদের কাঠ ভাঙা, ফল কুড়িয়ে আনা একরকম বন্ধ হয়ে গিয়েছিল বললেই হয়। নিজে অলক্ষ্য থেকে শিকার ধরবার পক্ষে সেই ব্যাঘ্রটির বিশেষ সুবিধাজনক অনেকগুলি জায়গা জুটেছিল। যে পথ বেয়ে গরুর গাড়ির সারি ঘুরে আসে সেইখানে লুকিয়ে বসে তিনি অনেক বলি সংগ্রহ করেছেন শুনলাম। তিনি বাঘিনী হলেও শিকারী কম ছিলেন না। গাই, বলদ, ছাগল, ভেড়া সবই উজাড় করছিলেন। স্থানীয় শিকারী তাকে মারবার বেশ একটি সুযোগ পেয়েছিল। সন্ধ্যাবেলায় সে তখন মৃত গরুটির ভক্ষণের চেষ্টায় ফিরেছিল, কিন্তু বেচারা শিকারীর কাছে যে কার্তুজ ছিল তা ফেটে গুলি বার হয়নি। বাঘিনী সেই যে চমকে পলায়ন দিলে, আমরণ সে প্রলোভনে ভোলেনি বা ফাঁদে পা বাড়ায়নি। কাজের শিকলে আমরা যেমন বাধা, তাতে স্বাধীনভাবে আনন্দের সন্ধানে যাওয়া আমাদের পক্ষে সহজ নয়। যদিও এ কথা বড় একটা কেউ বিশ্বাস করতে চাইবে না জানি, কেননা আইন ব্যবসায়ের নাম স্বাধীন ব্যবসা। সে যাই হোক, ব্যবসাজীবীর জীবন স্বাধীন নয়, কেননা তিনি মক্কেলের কাছে বাধা। যার পয়সা খান তার কাজে না বাজিয়ে তার আর কোনো দিকে মনোযোগ করবার সুযোগ হয় না। আমি মাঝে মাঝে কাজের মধ্যে শিকারের সুযোগ করে নিই, তাতে অনেক অসুবিধা ভোগ করতে হয়। গাটের করিও মন্দ খরচ হয় না। আর একথা আগে হতেই বলে রাখা ভালো, এ বস্তুর প্রাচুর্য আমার বড় একটা নেই। থলির অর্থ আর দেহের সামর্থ্য যথেষ্ট ব্যয় করে মফস্বলে মামলা করতে গিয়ে সপ্তাহান্তে যে দুদিন কাছারি বন্ধ থাকে, আমি সেই অবসরে দু একবার শিকারের জোগাড় করেছি। মানিব্যাগ খালি হয়েছে বটে, কিন্তু শিকারের ঝোলায় বাঘ ভরেছি। একবার একজন জজ মজা করে আমায় বলেছিলেন, মফস্বলে আমার 2 শিকার জোটে, এক মক্কেল, দ্বিতীয় বাঘ। তার বোধহয় মনে হয়েছিল পুরানো ব্যাধির মতো এ দুটোই আমায় পেয়ে বসেছে। আমি যখন প্রথম ব্যারিস্টারি ব্যবসা আরম্ভ করি, তখন আমার 2-1 হিতৈষী মক্কেলদের বোঝাবার চেষ্টা করেছিলেন আইনের চেয়ে শিকারেই আমার বুদ্ধিটা খেলে ভালো। যেসব মানুষের শিকার বাতিক আছে, ইংরাজ তাদের প্রতি একটু পক্ষপাতী। ছুটির সম্বন্ধে মফস্বলের কাছারির চেয়ে হাইকোর্টে আমাদের ভাগ্য ভালো। সেখানকার মতো চাঁদ দেখে এখানকার মুসলমান পরবের ছুটি হয় না। আর তাছাড়া সৎ খ্রিস্টানের মতো তারা একদিন ছেড়ে 2 দিন কর্তব্যবোধে
সম্পূর্ণ বিশ্রাম করে থাকেন। সেবার দোলের সময় এই সূত্রে আরও দিন কত বেশি ছুটি পাওয়া গিয়েছিল। তবে এইসব অল্প দিনের ছুটির মুশকিল এই যে আপনাকে একেবারে ছেড়ে দেওয়া চলে না। মনের মধ্যে কাজের ফাঁসটা টানাই থাকে। বেশ হাত পা ছড়িয়ে কিছু করা ঘটে না। শিকারের লোভে কেজিবি পথের ধারে একটা স্টেশনে এসে আমার সঙ্গ ধরলেন। রাত দুপুরে আমরা গিয়ে পৌঁছলাম। যাদের উপরে তত্ত্বাবধানের ভার ছিল তারা পোটলাপুটলি সমেত আমাদের থানায় নিয়ে তুললেন। এমন নিরাপদ স্থানে আমাদের প্রথম আর সবেমাত্র রাত্রিবাস। লোহার গরাদে দেওয়া বারান্দাটি স্থান মাহাত্ম্য প্রচার করছিল। আমরা সেখানে গিয়ে পৌঁছবার পর একজন হাসতে হাসতে কোথায় এসেছি সে কথা আমাদের জানালেন। শুনে আমার বন্ধুর যে হাসির ফোয়ারা ছুটল তা আর বন্ধ হতেই চায় না। তার যেন হাসির হিস্টিরিয়া হয়ে পড়ল। আমি তাকে বোঝালাম, স্টোন ওয়ালস ডু নট অ প্রিজন মেক, নর আয়রন বার্স আ কেজ। অর্থাৎ প্রস্তর প্রাচীর হলেই কারাগার হয় না, লৌহ দণ্ড স্থিতিমাত্রে হয় না পিঞ্জর। কারাগার হলেও নির্দোষী আমাদের কাছে সেটি শান্ত আশ্রমপদ বলেই মনে হয়েছিল। ভোর হতে না হতে আমরা মহা সমারোহে যাত্রা করলাম। প্রশস্ত রাজপথ, সুন্দর আধুনিক রথ। কিছুক্ষণ পরে ব্রিটিশ রাজের একজন প্রহরী আমাদের তত্ত্বাবধানের ভার গ্রহণ করলে। আমাদের অভ্যর্থনার জন্যে ঘোড়ায় চড়ে সে 10 ক্রোশ পথ এসেছিল। এর কিংবা এরই মতো লোকের হাত এড়িয়ে যাওয়া বড় সহজ কথা নয়। তবু মনে করলাম, আবার যদি এ পথে আসি তবে যেন শিকারের সুবন্দোবস্তের জন্যে এমনি কারো হস্তগত হবার সৌভাগ্য আমার ঘটে। অতঃপর হস্তিপৃষ্ঠে কয়েক মাইল যাবার পরই আমরা শিবিরে গিয়ে পৌঁছলাম। এর আগেই শিকার সন্ধানে লোক জড়ো করে চারিদিকে পাঠানো হয়েছিল। শৈলমালা বেষ্টিত যে স্থানটিতে আমাদের শিবির সংস্থান হয়েছিল সে যেন এক স্বপ্ন রাজ্য। গোধূলির শ্যামচ্ছায়ায় পাপতরাজি আচ্ছাদিত বনভূমি যখন স্নিগ্ধ অন্ধকারে আবৃত হয়ে এলো তখন চারিদিক হতে সাম্বর মৃগের ঘণ্টাধ্বনির মতো আহ্বান রব বারংবার আমরা শুনতে পেলাম। সে যেন বনের অধিষ্ঠাত্রী দেবীর আরতির মঙ্গলবাদ্য। বাঘিনী সম্বন্ধে যে সংবাদ আমরা জানলাম সে হচ্ছে 5-6 দিনের বাসি খবর। আমার বন্ধু সেটা সুবিধার কথা মনে করেননি। আমার কিন্তু তার উল্টোটাই মনে এলো। তবু উৎসাহের গায়ে এমন শীতল প্রলেপ বাঞ্ছনীয় নয়, তা স্বীকার করাই ভালো। যাই হোক, প্রভাতেই ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হলেন। তার হাসি মুখ দেখে আমাদের মুখও হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। সংবাদ এলো, সূর্যোদয়ের শুভ লগ্নে খানিক দূরে বাঘিনী একটি স্ত্রীলোককে ভোগে লাগাইবার উদ্যোগ করছিল। পারেনি। সে কোনো রকমে একটা পাথরের স্তূপের আড়ালে গা ঢাকা দিয়ে বেঁচে গেছে। নিরাশ হয়ে ব্যাঘ্রী একটি নালার মধ্য দিয়ে অন্য পথে যাত্রা করেছে। নালার পাশের ভিজে বালিতে তার পায়ের টাটকা চিহ্ন খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। আর বনের মধ্যে দিনের বেলা লুকিয়ে থাকবার জন্যে যে পথে চলে গিয়েছে সেখানেও তার পায়ে হতে ঝরে পড়া বালি আর কাদার দাগ পরিষ্কার দেখা যাচ্ছে। নালার পাড়ে লাফিয়ে উঠে যেখানে সে পাহাড়ে চড়েছে সেইখান হতেই তাকে অনুসরণ করে যাওয়া কঠিন হয়েছিল। কোথাও গড়িয়ে পড়া একখণ্ড পাথর, কোথাও বা পায়ের চাপে মুচড়ে পড়া সুকুমার লতা গুল্ম, কোথাও বা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত তৃণগুচ্ছ। এই দেখেই পথ আবিষ্কার করে অগ্রসর হচ্ছিলাম। সত্বর অগ্রসর হওয়া ঘটে ওঠেনি, কেননা স্থির নিশ্চয় না হয়ে পা বাড়ানো আমরা যুক্তিসিদ্ধ মনে করিনি। দিনের আলোতে পাহাড়ের নিরাপদ আশ্রয়টি ছেড়ে সে অধিক দূরে অগ্রসর হবে না জেনে নিঃশব্দ ধীর পদক্ষেপে আবার আমরা নালার কাছে ফিরে এলাম। নালার কাছে পলায়নের 3টি ঘাট, তার 2টি ভিন্ন ভিন্ন পথ ছিল। শেষের পথ দুটি নালা হতে পাহাড়ের দিকে গিয়েছিল। ঘাট 3টি একজন লোকেই পাহারা দিতে পারে। 8 মাইল দূর হতে বাক্যে তাড়া দিয়ে আনবার বন্দোবস্ত করা হলো। আমি 8 ফুট উঁচু একটি পাথরের উপর উঠে আমার বসবার মোড়াটি এমন জায়গায় রাখলাম যেখান হতে 3টি ঘাটই আমি স্পষ্ট দেখতে পাই। আমার ডাইনে ও সম্মুখে আরও 2টি পাথরের ঢিবি, আর গুটিকত গাছও ছিল। ঘাটের পথে 2-4টি সরু গলি এরই মাঝ দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল।
আমি পাথরের উপরে মোড়া পেতে বসেছিলাম। তার উপরে গুটিকত গাছ ছিল। গাছের ডালগুলি এমনিভাবে নামিয়ে দিয়েছিলাম যাতে করে আমি আড়ালে থাকতে পারি, অথচ চারিদিক দেখবার কি বন্দুক চালাবার কোনো অসুবিধা না ঘটে। কত সামান্য আড়াল হলেই যে লুকোবার সুবিধা হয়। শিকার তোমার পাশ দিয়ে অসন্দিগ্ধ চিত্তে যায়, তোমায় দেখতে পায় না। সে কথা সহজে বিশ্বাস হয় না। মানুষের গন্ধ হয়তো বা পায়, কিন্তু বেলা বাড়তে আরম্ভ করলে সে গন্ধ কম হয়ে আসে। আর তুমি যদি চুপচাপ বসে থাকো তাহলে সেদিকে মনোযোগ আকৃষ্ট হবার, ধরা পড়বার সম্ভাবনা বড় একটা থাকে না। প্রকাণ্ড একটা হিংস্র জন্তু পাশ দিয়ে যখন চলে যায় তখন স্থির হয়ে থাকা কঠিন কাজ। কিন্তু অভ্যাস ও সাধনার বলে শিকারীর মজ্জাপেশি ক্রমে ইস্পাতের মতো দৃঢ় হয়ে ওঠে। তখন কোথাও আর এতটুকু কাঁপে না কি নড়ে না। আমি যে জায়গাটা পছন্দ করে নিয়েছিলাম সেখান হতে চারিদিকে গাছপালা আর গলি ঘুচির জন্যে হাত বিশেক তফাতে গুলি করাটা তেমন নিরাপদ ছিল না। সেখানে আমার ডান পাশে পাহাড়টা গড়িয়ে নালার দিকে নেমে গিয়েছিল। কেজিবিকে একখানি ছোট্ট খাটিয়া মাচান করে বেঁধে দেওয়া হয়েছিল। সেইখানকার একজন গৌটিয়া তার সঙ্গে ছিল। চট করে গাছে চড়ে পড়বার ক্ষমতা তার অদ্ভুত। আর তাছাড়া স্থান যতই সংকীর্ণ হোক না, সে তারই মধ্যে অবলীলাক্রমে আপন ঘুরবার ফিরবার সুবিধা করে নিত। কোনো রকমে আড়ষ্ট হতো না। এই চতুর লোকটির তাছাড়া বন্দুকের তাকও ছিল ভালো। প্রায় ঘণ্টাখানেক প্রতীক্ষার পর বনের মধ্য হতে যে সব শিকারীরা বাঘ তাড়া করে আনছিল তাদের শোরগোল শোনা গেল। আরও কিছুক্ষণ সময় যাবার পর আমাদের মধ্যে জন কয়েককে পাহাড়ের মাথার উপর দেখতে পেলাম। মুহূর্তের মধ্যেই দেখলাম স্থূলাঙ্গী একটি ব্যাঘ্রে তড়িৎ গমনে নালার মধ্যঘাট পার হয়ে আসছে। নিমেষের জন্যে সে প্রস্তর স্তূপের ব্যবধানে অদৃশ্য হয়ে গিয়েছিল। পর মুহূর্তেই তার মস্তক আর গ্রীবাদেশ দৃষ্টিগোচর হবামাত্রই আমি তার স্কন্দদেশ লক্ষ্য করে বন্দুক ছুড়লাম। সে আমার বায়ে 10 গজ দূরে ছিল। আমার বন্দুক তুলতে সামান্য কি একটু শব্দ হয়েছিল, তাতেই সে ঘাড় ফিরালে। গুলি তার কানের মধ্য দিয়ে ঘাড়ে গিয়ে লাগল। তৎক্ষণাৎ সে ধূলি লুণ্ঠিত হয়ে পড়ল। দ্বিতীয় গুলি মারবার জন্যে আমি প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু যখন দেখলাম সে আর নড়চড় করলে না, তখন বন্দুকের যে নল খালি হয়ে গিয়েছিল সেইটি আবার পুড়ে কি ঘটে দেখবার জন্যে অপেক্ষা করে রইলাম। শিকারীরা কয়জন পাহাড়ের মাথা হতে একটু নেমে আমার ডাইনের দিকে, আর বাকি কয়জন সম্মুখে কিছু দূরে সতর্ক হয়ে দাঁড়িয়েছিল। যতক্ষণ মৃগয়া ভিনয়ের জবনিকা পতন না হয় ততক্ষণ এ সাবধানতা বিশেষ আবশ্যক। জয়গর্বে উৎফুল্ল আমি আর স্থির হয়ে থাকতে পারলাম না। সংকেত সূচক বাঁশিটি বাজিয়ে দিলাম। তখনই চারিদিক হতে জয় জয় শব্দে মহা কোলাহলে সকলে সে সংকেতে মহানন্দ প্রকাশ করলে ও নিকটে এলো। কেজিবি আর গৌটিয়া দুজনেই আমার কাছাকাছি ছিলেন। সবাই এসে ঘিরে দাঁড়িয়ে ব্যাঘ্ররাজ পত্নীর রাজযোগ্য অঙ্গাবরণ আর বরাঙ্গের প্রশংসা করতে লাগলেন। পাহাড়ের মাথার উপর যে সব শিকারীরা ছিল তাদেরই মধ্যে জন কয়েক সময় মতো এসে পৌঁছতে পারেনি। সেই সংকট স্থান হতে নেমে আসবার জন্যে তারা ব্যাকুল, অথচ ব্যর্থ চেষ্টায় নিযুক্ত ছিল। এইখানেই সেই ভল্লুক বিভ্রাট ঘটেছিল। সে কথা তো তোমরা আগেই শুনেছ। অবিলম্বে বাঘিনীকে এক পর্যঙ্কে আর ভল্লুকটিকে অপর একটিতে শয্যা রচনা করে দিয়ে বাহকেরা সমারোহে শোভাযাত্রা করলে। আমি আর কেজিবি গজারোহণে, আর সেই গৌটিয়া গজরাজের পুচ্ছ দেশে লম্বমান হয়ে তাদের অনুসরণ করলাম। পথে গ্রামবাসীরা আমাদের সঙ্গ নিলে। মহানন্দে তারা ঢাকঢোল বাজিয়ে চলল। বাদ্যের সঙ্গে নৃত্যও বাদ যায়নি। সংহার রূপিণী শার্দুলবধূর মৃত্যুতে আনন্দ আর ধরে না। কাছে গিয়ে দেখলাম বাঘিনীটি কৃশদরী। তার চামড়াখানি বড়ই সুন্দর। আমার এবারের হোলির উৎসব বনের মধ্যে নরখাদক ব্যাঘ্রের তপ্ত শোণিতের আবির কুমকুমে সুসম্পন্ন হল। আমরা অবিলম্বে এ শুভ সংবাদ 10 ক্রোশ দূরের তার আফিসের সাহায্যে বাড়িতে আমাদের নিমন্ত্রণকারীকে ও আরও সমানুভাব বন্ধুদের কাছে পাঠিয়ে দিলাম। সন্দেশবাহকই আবার সেগুলির উত্তরও নিয়ে এলো। তবে বাড়ি আর আমার কৃতজ্ঞ নিমন্ত্রণকারীর কাছ হতে যে আন্তরিক সহানুভূতিপূর্ণ অভিবাদন পেয়েছিলাম এমন আর কারও কাছে পাইনি।
শিকার করে এমন সুন্দর বাঘশাল যদি লাভ হয়, তবে তাকে রক্ষা করবার জন্য বিশেষ যত্ন করতে হয়। আমরা প্রসিদ্ধ চর্মশোধনকারী মেসার্স রোল অ্যান্ড ওয়ার্ডের নিকট এ চামড়া লন্ডন শহরে পাঠিয়ে দিলাম। তখন জার্মানদের অনুগ্রহে জাহাজডুবির অসদ্ভাব ছিল না। এর আগে আর পরে যেসব পার্সেল পাঠিয়েছিলাম, সবগুলিরই পৌঁছানো সংবাদ যথাসময়ে আমার হস্তগত হল। কিন্তু এ চামড়ার অনেক দিন কোনো সংবাদ না পাবার পর হৃদয় বিদারক সংবাদ এলো, শত্রুপক্ষের বিরুদ্ধাচরণে পার্সেলটি হারিয়ে গিয়েছে। হায়, এমন বিজয় আনন্দের পরিণাম এমন শোকাবহ! এ ক্ষতিপূরণ হবার উপায় ছিল না। হুন পাশবতাই এই ক্ষতির মূল কারণ। 1 অক্টোবর 1917 খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ। আহত হিংস্র জন্তুকে, যেমন বাঘ, ভল্লুক কিংবা চিতাকে অনুসরণ করা বিপজ্জনক। এ কাজ নির্বিঘ্নে সমাধা করতে হলে, আপনাকে এবং অনুচরবর্গকে রক্ষা করতে হলে সাবধানতা ও বহুকাল অর্জিত অভিজ্ঞতার বিশেষ আবশ্যক। অনুচরবর্গকে রক্ষা করার দিকেই অধিকতর মনোযোগ দিতে হয়, কেননা তারা আত্মরক্ষার যোগ্য অস্ত্র ধারণ করে না। এমনকি অনেক সময় কোনো অস্ত্রই তাদের থাকে না। সর্বতোভাবে তার আত্মজীবন রক্ষার জন্যে তোমারই ওপর নির্ভর করে। শিকার ব্যাপারে দৈবাৎ কিছু ঘটে না। যদি কোনো বিপদ হয়, তবে নিশ্চয় যেন সেটা অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও দুঃসাহসিকতার পরিণাম। এতদিন ধরে আমার চিঠি পড়ে তোমরা এটুকু জেনেছ বোধ হয়, দুরন্ত হিংস্র জন্তু শিকার করতে হলে কেমন জায়গায় দাঁড়িয়ে এ কাজ করতে হবে। সে স্থানটি বিশেষ বুদ্ধি বিবেচনার সহিত স্থির করা প্রথম এবং প্রধান কাজ। আর সব দিকে দৃষ্টি রেখে গুলি করবে, অনর্থক বিপদ ডেকে আনবে না। বন্দুক আওয়াজ করবার পর আর কোনো শিকারী যাতে কিছুমাত্র শব্দ না করে, সে বিষয়ে কড়া হুকুম দেবে। আর যাতে এ আদেশের কোনো রূপ ব্যতিক্রম না হয়, সে সম্বন্ধে মনোযোগী হবে। আজ পর্যন্ত আমি এই নিয়মে চলেছি। আর যে মৃগয়া ক্ষেত্রে আমার একছত্রী অধিকার, সেখানে কখনোই এই নিয়ম ভঙ্গ হতে দিইনি। তারপর আমার বাঁশির সংকেতে তারা জানতে পারে শিকার ফসকেছে, ঘায়েল হয়েছে, কিংবা ঘায়েল হবার পরে পালিয়ে গিয়েছে। চারিদিক নিঃশব্দ থাকলে আহত জন্তু অধিক দূরে যায় না, নিকটে আড়াল আবডাল দেখে লুকিয়ে বসে থাকে। কিন্তু শোরগোল যদি চলে, তবে প্রাণপণ শক্তিতে যতদূর সাধ্য তত অধিক দূরে যায়। খুব সম্ভব সে দৃষ্টির মধ্যে কাছেই থাকে, কিন্তু সেখানে শেষ গুলি মারবার সুবিধা হয় না। তাই জন্যে নড়াচড়া, কথা কওয়া তোমার কৃতকার্যতা অথবা তোমার জীবনের পক্ষে হানিকর হতে পারে। যদি তোমার বন্দুকবাহক অপর এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে যাওয়ার অভ্যাস থাকে, তাহলে তাকে এমনই শেখাবে যে সে যেন টু শব্দটি না করে। এ সম্বন্ধে তোমাদের একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি একবার মস্ত একটা চিতাবাঘকে ঘন বনের মধ্য হতে লাফিয়ে বেরিয়ে আসবা মাত্রই গুলি করেছিলাম। সৌভাগ্যবশত আমা হতে 2-4 পা দূরে আমার দিকে পিট করে এসে পড়ে গিয়েছিল। কাছেই গুটিকত বাবুল গাছ, চারিদিকের ঘাস 1 ফুটের বেশি উঁচু নয়। হাত 40 মধ্যে তার লুকিয়ে আশ্রয় নেবার দ্বিতীয় স্থান ছিল না। আমার আর তার মধ্যে কোনো ব্যবধান ছিল না। অনায়াসেই সে আমাকে আক্রমণ করতে পারত। তার মূর্তি আর ভঙ্গি দেখে তার মনোভাবও যে তাই, সে কথা বোঝা যাচ্ছিল। সমস্ত শরীরটা টান করে রেখেছিল, ঘাড়ের রোম সব উঁচু হয়ে উঠেছে, কান দুটি খাড়া, লেজটি শুধু ঈষৎ নড়ছিল। আমি দেখলাম 1 গুলির চেয়ে 2 গুলি বেশি কাজের হবে। সমস্তক্ষণ বাঘের দিকে দৃষ্টি রেখে আমি বন্দুকের ডান দিকের নলে গুলি ভরছি। ভেব না কাজটি বড় সোজা। এমন সময় দলের একজন শিকারী গাছের ওপর হতে হঠাৎ বলে উঠল, ও যে উঠছে, গুলি করো, গুলি করো। খুব সম্ভব আমার চেয়ে বাঘের দুরভিসন্ধি সে ভালো করে বুঝতে পেরেছিল। এমন অবস্থায় যে কখনো পড়েছে, সেই জানে কি ভয়ানক আক্রোশের সঙ্গে বাঘটা উঠে আমার দিকে ফিরে দাঁড়ালো। আমি বন্দুক নামিয়ে গুলি করে যখন দেখলাম সে আবার ধরাশায়ী হয়েছে, তখন কি শান্তি বোধ হলো। তবে একেবারে নিশ্চিন্ত হবার ইচ্ছায় একটু এগিয়ে অন্য নলটিও তার ওপর খালি করলাম।
আমাদের আক্রমণ করবার জন্যে যখন সে উঠে দাঁড়িয়ে গর্জন করছিল, সে ভয়ঙ্কর রব 200 হাত দূর হতে স্পষ্ট শোনা গিয়েছিল। বিপিন যদি না চেঁচাতো, তোমরা তাকে চেনো, আমি অনায়াসেই কার্য সমাধা করতে পারতাম। বন্দুকের বানলের গুলিটাও অনর্থক নষ্ট করতে হতো না, সেটা তোলা থাকতো, পরে বিশেষ দরকারের সময় কাজে লাগাতে পারতাম। বেচারি বিপিন বেয়াকুবি করে ভারী দুঃখিত আর লজ্জিত হয়ে পড়েছিল। একবার শিক্ষা হলে পর আর কখনো এমন করেনি। বাঘ কিংবা চিতা যদি খুব নিচু হয়ে চলে কিংবা ভুয়ে শুয়ে পড়ে, তাহলে তুমি যত তীক্ষ্ণ দৃষ্টি হও না কেন, সহজে তাকে খুঁজে পাবে না। মনে রেখো, তার নিজের মনোনীত স্থানে তোমার তাকে খুঁজতে হয়। খোলা জায়গায় রক্তের ধারা কিংবা পায়ের চিহ্ন দেখে কখনো আহত জন্তুকে অনুসরণ করা উচিত নয়। অনেক অনুচর সহচর সঙ্গে থাকলেও এটা করা অবিবেচনার কাজ। বন্দুক ঘাড়ে কুচ করা সেপাহীর মতো দলবদ্ধ হয়েও এ কাজে অগ্রসর হওয়া অন্যায়। এভাবে অনেকবার অনেক বিপদ ঘটতে শোনা গিয়েছে, কারণ আহত জন্তুটি যে কোন পথে কিভাবে কখন এসে পড়ে তার নিশ্চয়তা থাকে না। যদি চারিদিক নিঃশব্দ হয়, বাক্যালাপ একেবারে নিষিদ্ধ হয়, তাহলে অধিকাংশ স্থলেই দেখা যায় আহত জন্তু নিকটেই আশ্রয় গ্রহণ করেছে। আর কিছুক্ষণ যদি অপেক্ষা করো, তাহলে দেখবে হয় সে মৃত, নয় এত দুর্বল ও অক্ষম হয়ে পড়েছে যে নির্বিঘ্নে অবাধে তার কাছে এগিয়ে যেতে পারো। নেমো নিক লেসেসিট, আমায় একলা থাকতে দাও, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি ভাবটাই তার মনে তখন প্রবল হয়। তাই অকারণে উত্ত্যক্ত বোধ করলে সম্ভবত আক্রমণকারীর উপর প্রতিশোধ তুলবার চেষ্টা করে। এসব সময় আমি কি করি জানো? প্রথমে শিকারী ও অনুচরবর্গের একটা মন্ত্রণা সভা হয়। তারপর চাকার মতো গোল পথে তাদের অনুসন্ধানে পাঠিয়ে দিই। প্রথমে তারা দেখে আসে কত দূরে সে গিয়েছে। তারপর ক্রমে এই গোল পথটি খাটো করতে করতে আসি। যদি পথে বেদবনের বাধা পড়ে, তাহলে বনের মধ্য হতে তাকে বার করে নিয়ে আসবার জন্যে দু একটি হাতি থাকলে কাজটা সহজ হয়। হাতির অভাবে শিকারীদের দলবদ্ধ করে হাতে মস্ত মস্ত এক একটা বাঁশ দিয়ে পাঠানো ভালো। দূর হতে বাঁশের খোঁচায় তারা বেদবন হতে বাঘকে বার করে নিয়ে আসতে পারে। পাহাড়ি জায়গায় নালার মধ্যে একদল মোষ তাড়িয়ে পাঠানো সবচেয়ে নিরাপদ পন্থা। এই অবস্থায় নালা কিংবা নদীর ধারে ধারে নিজে বন্দুক ঘাড়ে খুঁজতে যাওয়া আত্মহত্যারই সামিল। এমন করে কতজনের যে কত বিপদ ঘটেছে সে কথা আর বলবার নয়। পাথরের ঢিবির পিছনে ঝোপঝাড়ের মধ্যে যে জন্তু লুকিয়ে বসে আছে সে তোমার গন্ধ পায় আর তোমার পদশব্দ ভালো করে শোনে। সে নিজে মস্ত শিকারী, একটু শব্দ হতে না হতে সেই দিকে ফিরে দেখে। এ বিষয়ে তুমি নিজে পরখ করে নিতে পারো। তোমার কুকুরকে মারো, সে আরও শাস্তির হাত এড়াবার জন্যে টেবিল কিংবা চৌকির নিচে গিয়ে আশ্রয় নেবে। তারপর তুমি যত নিঃশব্দে আস্তে আস্তে পা ফেলে তার দিকে যাবার চেষ্টা করবে, দেখবে সে তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে তোমার দিকে দেখছে। ব্যাঘ্র, চিতা, ভল্লুক সবারই সম্বন্ধে এই এক কথাই খাটে। তবে ব্যাঘ্ররাজ সাপদ জাতির মতো অতটা চতুর নয়। এছাড়া সাপদের আরেকটি বিশেষ সুবিধা, সে অতি সামান্য আড়ালের কিংবা প্রস্তরখণ্ডের পিছনে আত্মগোপন করতে পারে। তুমি তোমার বন্দুক ব্যবহারে যতই ক্ষিপ্র হও না কেন, হঠাৎ অতর্কিতভাবে তোমার উপর এসে পড়ে কাজে বাধা দেয়। নিজে কোনো গাছ কি বড় পাথরের পিছনে লুকিয়ে থেকে চারিদিকে নজর রাখবার জন্যে গাছে মানুষ চড়িয়ে দেওয়া ভালো। আর মাঝে মাঝে সম্ভবপর জায়গাগুলিতে ঢিল ছুঁড়ে সন্ধান নেওয়া মন্দ বুদ্ধি নয়। তবে সময়টা যদি সন্ধ্যার প্রাক্কাল হয়, তাহলে পরদিন প্রত্যুষের জন্য প্রতীক্ষা করে থাকাই সুবুদ্ধির কাজ। আর একটি কথা বিশেষভাবে মনে রাখা আবশ্যক, উৎসাহের বশে মৃতপায় বাঘ কিংবা চিতার বেশি কাছে কখনো এগিয়ে যেও না। এই নির্বুদ্ধিতার জন্যে অনেকে বিপদে পড়েছেন। চলৎশক্তিরহিত মৃতপ্রায় বাঘের শরীরে মৃত্যুর যথার্থ লক্ষণ আবিষ্কার করা সহজ কথা নয়। শরীরটা যখন একেবারে অসার নিষ্পন্দ দেখায়, তখনও আর এক গুলি মেরে দেখা ভালো। নয়তো বন্দুকটা ঠিক রেখে দূর হতে বর্ষার খোঁচা দিয়ে পরখ করে নিলে ক্ষতি নেই। আমার এক শিকারী বন্ধু গল্প করেছেন, বাঘকে মৃত মনে করে
হাতির পিঠে তুলে বেঁধে নেবার পরও বেঁচে উঠতে দেখা গিয়েছে। মাহুত অঙ্কুশের আঘাতে তার উত্তমাঙ্গ চূর্ণ করে তবে রক্ষা পায়। কয়েক বছর আগে কর্নেল আমায় বলেছিলেন, একবার এই রকম একটা বাঘ হঠাৎ বেঁচে উঠে বাঁধন দড়ি সব ছিঁড়ে ফেলে। হাতি আতঙ্কে অধীর হয়ে চিৎকার করতে করতে দৌড় দেয়। তারপর বাঘটা পাশেই এক পাহাড়ের ওপর আছাড় খেয়ে পড়ে, মাথায় শক্ত আঘাত লাগায় অজ্ঞান হয়ে পড়ে। তখন একজন তার ঘাড়ের কাছে গুলি করে তাকে নিঃশেষ করেন। পরে পরীক্ষায় আবিষ্কার হলো, প্রথম গুলি তার মস্তিষ্কে প্রবেশ করতে পারেনি, শুধু সামান্য একটু ছিদ্র করে পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। ফলে সে কিছুক্ষণের জন্য জ্ঞান শূন্য হয়ে পড়েছিল মাত্র। প্রথম প্রথম যখন শিকার করতে আরম্ভ করি, সেই সময়ের একটি ঘটনা হতে আমি এই অত্যাবশ্যকীয় জ্ঞান অর্জন করেছিলাম। গুলির আঘাতে বাঘটি ধরাশায়ী হবার পর মদাদা তাকে টেনে বার করবার জন্য উৎসুক হয়ে পড়েছিলেন, কিন্তু চেহারা দেখে তার মৃত্যু সম্বন্ধে আমি তখনও নিঃসন্দেহ হতে পারিনি। আমার অনুরোধে, নিতান্ত অনিচ্ছায় তিনি তার উপর আর এক গুলি মারতেই এই মৃতবৎ জন্তুটি হুঙ্কার ছেড়ে লম্ফ দিয়ে উঠে তবে পঞ্চত্ব প্রাপ্ত হল। ভাগ্যবশত আমরা পশ্চাতে ছিলাম, নতুবা শুধু তর্কের মীমাংসা নয়, সত্যর সদ্গতির পথে সে আমাদের অগ্রসর করে দিত। আর একবার এমনই অবস্থায় পরিণাম কিন্তু শুভ হয়নি। শিকারীরা এসে চারিদিকে ভিড় করে দাঁড়িয়েছে। দুই একজন উৎসাহী যুবক বাঘটিকে টেনে বার করবার জন্য উৎসুক। দীর্ঘ বর্ষা দিয়ে বেদবনের মধ্যে বারবার খোঁচা দিচ্ছে। এই ব্যবহার আমার মনোমত হয়নি, তাই আমি এগিয়ে গিয়েছিলাম। যে জন্তুটিকে একেবারে বাসি মরা বলে বোধ হচ্ছিল, চক্ষের পলকে ঝাঁপিয়ে উঠে সে আমাদের আক্রমণ করলে যেন তার কিছুই হয়নি। ভাগ্যে আমি এগিয়েছিলাম, বন্দুকের মুখ তার মুখের উপর রেখে সম্বর্ধনা করলাম। তাকে আর এগোতে হলো না। যেসব শিকারীরা এতক্ষণ লম্ফঝম্প করছিলেন, আতঙ্কে পালাবার পথ দেখতে না পেয়ে গাছের গুড়িতে মাথা ঠুকে অজ্ঞান হয়ে পড়লেন। আর যারা বেদবনের মধ্য দিয়ে পালাবার চেষ্টা করেছিলেন, তাদের সর্বাঙ্গ বেতসের আলিঙ্গনে রক্তরাগে সুশোভিত হল। তন্নি এই বনবল্লরীটি পত্রবিহীন, কিন্তু প্রসারিত কণ্টকিত শাখাবাহু দিয়ে যখন স্বাগত জানায়, সে হর্ষস্পর্শে আগন্তুকের দেহে অষ্টসাত্ত্বিক ভাবের আবির্ভাব হয়। বহুদিন যাবৎ তার নিদর্শন শরীর ও মন হইতে মিশায় না। জমির দখল নিয়ে অনেক দিন ধরে যখন লড়াই চলে, আইনের অনিশ্চয়তা আর বিচারের দীর্ঘসূত্রতাই তার প্রধান কারণ। তখন দেখা যায়, যোদ্ধাদের মধ্যে কেউ কেউ অস্ত্রস্বরূপে বংশদণ্ডে বেতসবল্লী জড়িয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয় আর নির্বিচারে চারিদিকে আস্ফালন করতে থাকে। বাবরিধারী লাঠিয়াল প্রাণ গেলেও এই অপরূপ অস্ত্রের সম্মুখীন হতে চায় না, কেননা একবার যদি অস্ত্রটি তার সযত্ন রক্ষিত কেশদামের সংস্পর্শে আসে, তবে আর তার লাঞ্ছনার সীমা পরিসীমা থাকে না। এক গুলিতেই শিকার, বাঘ কিংবা চিতা, ভালুক অথবা বন্য মহিষ এক গুলিতে ফর্সা হয়ে গিয়েছে বলতে বেশ, ভাবতেও গৌরব কম নয়। অন্যে এই অহংকারটুকু করলে আমার শুনতে ভালোই লাগে, কিন্তু আমার নিজের সময় সন্দেহমাত্র থাকলে এই আনন্দ আর এই গৌরব আমি শিখে তুলে রেখে এক গুলির চেয়ে দুই গুলি ব্যবহার করাই শ্রেয় মনে করি। তোমায় এ মুখলিস সুখ সম্ভোগের আমি পরামর্শ দেব না। আমার কাঁচা বুদ্ধির দিনে আমি একবার এক বাঘকে ধরাশায়ী করে সেটিকে তুলে নিয়ে যাবার জন্য লোক ডাকতে গিয়ে ফিরে এসে দেখি, মাটির ওপর খানিকটা জমাট রক্ত রেখে সে কোথায় অন্তর্ধান হয়েছে। চারিদিকের বনবাদার পিটিয়ে ওলটপালট করে সম্ভব অসম্ভব কত জায়গা কত খুঁজে কোথাও আর তার দেখা পাওয়া গেল না। তার এই তিরোধান দুঃখ আমি এখনো ভুলতে পারিনি। এই কথাটি কখনো ভুলো না যে শিকারকে যত শীঘ্র পারো একদম মেরে ফেলতে হবে। এতে কার্তুজ খরচের কৃপণতা করলে চলবে না। এ যদি করতে পারো, তাহলে আহত শিকার অনুসরণ করবার প্রয়োজন হবে না, বিপদের মুখে পড়বে না, কাজেই দুঃখের কোনো কারণও ঘটবে না। আহত জন্তু যে সর্বদাই বিপজ্জনক হয় তা নয়, বরং অনেক সময় অতিশয় ভীরুর মতোই ব্যবহার করে। আমাদের বহু পুরাতন প্রবাদে নখী দন্তি শৃঙ্গীকে বিশ্বাস অকর্তব্য বলে যে উপদেশ আছে, সেটা মেনে চলাই ভালো।
কিন্তু যতটা ব্যবধানের বিধান আছে সেটা তুমি অনায়াসেই অমান্য করতে পারো। 24 নভেম্বর 1917 খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ। মাঝে আমার পত্র ব্যবহার বন্ধ হয়েছিল। তার কারণ আমি অক্টোবর মাসে ও তার পরে মৃগয়াভিযানে অরণ্য যাত্রা করেছিলাম। সেখানে শিকার লাভের সঙ্গে সঙ্গে আমার দেহে জরাসুর প্রবেশ করেছিলেন। রাজধানীর সুখসেব্য জলবাতাসে এসে সে আমায় এমনি পেয়ে বসল যে বহুকাল ধরে আর ছাড়তেই চাইল না। মহিষাসুর সংহার করবে আর জরাসুর তোমায় ছেড়ে কথা কইবে, এত সুখ এক কপালে লেখে না। তবু আমি বলি, মহিষাসুর পরাজয়ের সৌভাগ্য যদি ঘটে, তবে জরাসুর 2-4 দিন দেখা দিয়ে গেলে ক্ষতি কি? আশ্চর্য এই যে বনে জঙ্গলে নানান অসুবিধার মধ্যে যতদিন বসবাস করো ততদিন সে চুপচাপ করে থাকে, কিন্তু যেই গৃহের আরাম ও শান্তির মধ্যে ফিরে এসো অমনি সে নাছোড়বান্দা হয়ে ওঠে। তাকে প্রচুর পরিমাণে কুইনিন ভোগ আর স্বয়ং কিঞ্চিত বিশ্রাম সুখ উপভোগ করলেই তার প্রকোপ দূর হয়। দুঃখের অভিজ্ঞতা হতে যে জ্ঞান সঞ্চয় হয়েছে তাতে এখনো জেনেছি, শিকার শিবিরে অবস্থিতিকালে প্রতিদিন প্রভাতে ঈষৎ পরিমাণে কুইনিন সেবন করলে এই কষ্টের হাত সহজেই এড়ানো যায়। যাক, সেসব কথা পরে হবে। এখন আমি বাঘের কথা বলি। এই চমৎকার কথা শেষ করে তবে অন্য আর সব প্রাণীর কাহিনী তোমাদের বলবো। বাঘ যেখানে কোনো জীব হত্যা করে রেখে যায়, সেইখানে তার প্রতীক্ষায় বসে থাকা তার সাক্ষাৎ লাভের সবচেয়ে ভালো উপায়। স্থান বিশেষে এ ভিন্ন আর কোনো উপায়ই নেই। তবু নৈরাশ্যের কারণ ঘটাও আশ্চর্য নয়। সে সম্বন্ধে 2-1টি উপদেশ শুনে রাখা ভালো। জীববলির লোভ দেখিয়ে বাঘকে ফাঁদে ফেলা শক্ত কাজ নয়। স্থানীয় লোক, যারা হয়তো শিকারের কায়দাকানুন কিছুই জানে না, কিন্তু জন্তুটি যে জায়গায় বাঁধলে বাঘ এসে দেখা দেবে সে কথা তারা ঠিক বলতে পারে। বলদি বাঁধো আর মহিষী বাঁধো, তাতে বড় একটা আসে যায় না। তবে মহিষ বাঁধতে হলে বাচ্চাই ভালো। বাঁধনদড়ি গলায় দেবে কি ছাদনদড়ি পায়ে দেবে তাতেও বড় কিছু প্রভেদ হয় না। তবে দিনের প্রথম দিকে কাজটা করা ভালো। বাঘের মতো জোয়ান জানোয়ারও ছিঁড়তে পারে না এমন শক্ত দড়ি দিয়ে বাঁধাটা কিছু নয়। প্রথমে সে জন্তুটির ওপর ঝাঁপ দিয়ে পড়ে, তাকে মারে, তারপর তাকে কিছু দূর টেনে নিয়ে যেতে ভালোবাসে। যদি শক্ত বাঁধনের জন্য টেনে নিয়ে যেতে না পারে তাহলে সে এক খণ্ড মাংসও খায় না। আর এমন হতে পারে যে আর সেখানে সে ফিরে আসে না। অল্পদিন আগেকার কথা, একটা বাঘ এমনি দড়ি ছিঁড়তে না পেরে বলদের মাথাটা একেবারে কামড়ে ছিঁড়ে ফেলে, তারপর তার ধড়টা টেনে নিয়ে গিয়েছিল। বাঘের মতো সন্দিগ্ধ স্বভাবের জন্তু আর দুটি নেই। সে সব জিনিসকে আর সমস্ত জীবকেই সন্দেহ করে, মৃত কি জীবিত সে সম্বন্ধে নির্বিচার। এইখানেই তার বিচার শক্তির দুর্বলতা। আমি তোমায় আইন ব্যবসায়ী হতে পরামর্শ দেব না, বিশেষত জজ হতে কখনোই বলবো না, কেননা তাদের সব দোষের মধ্যে এই নির্বিচার বুদ্ধি সবচেয়ে প্রবল। সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলা উচিত ছিল, সব গুণের মধ্যে এই নির্বিচার গুণই সমধিক শক্তিমান। শাস্ত্রানুশাসনের ছন্দানুবর্তনে না করে আমি কোনো কথা কইনি, তাই এখানে অধ্যায় এবং শ্লোক দুই উদ্ধৃত করছি। লর্ড ম্যাকনাটন কি বলেন একবার শোনো। রাজ সামন্তগণ কলিকাতার উচ্চ ধর্মাধিকরণের বিচার গ্রাহ্য করিতে অসমর্থ। পণ্ডিত বিচারকগণ সমস্ত ব্যাপার সকল ব্যক্তি সম্বন্ধেই কি জীবিত কি মৃত সন্দেহ প্রকাশ করিয়াছেন। যে কেহ এই কার্য সংস্রবে বুদ্ধিমানের মতো ব্যবহার করিয়াছে, সে জীবিত কিংবা মৃতই হোক, বিচারকগণ তাহাদের প্রত্যেককে এবং সকলকেই সাধারণভাবে নির্বিচারে সংশয় দৃষ্টিতে দেখিয়াছেন। ILR ক্যালকাটা সিরিজ, পেজেস 684-693। উদ্ধৃত অংশের আর ভাষ্যের প্রয়োজন আছে কি? ব্যাঘ্রের বিচার শক্তি সম্বন্ধে অবিকল এই কথাই বলা চলে। উপঢৌকন স্বরূপ যে জীবন্ত জন্তুটি তাকে উপহার দেওয়া হয়, তার বন্ধনবিধি কিংবা তার আকার অবয়বের যৎ সামান্য বৈলক্ষণ্য যদি থাকে, তবেই সে সন্দিগ্ধ চিত্ত হয়ে ওঠে। মৃত জন্তুটিকে যদি ঈষৎ স্থানান্তরিত করো, তাহলেও সে সংশয়ে ব্যাকুল হৃদয়ে পলায়ন করে। তুমি যতই কষ্ট ভোগ করে গাছের আগডালে পথ চেয়ে বসে থাকো না,
তার দেখা আর পাবে না। দিন দুপহরে মাঝে মাঝে সে মৃত জীবের পার্শ্বচর শৃগাল শকুনির পাল তাড়িয়ে দেবার জন্যে এসে দেখা দেয়। যদি সে পূর্ব সংস্থানের অকারণ সামান্য ব্যতিক্রম দেখে, তাহলে সেই যে চলে যায় আর প্রায় ফিরে আসে না। সাধারণত মৃত জন্তুটিকে সে কিছুদূর টেনে নিয়ে যায়। কখনো কখনো গৃধিনী শকুনির কবল হতে রক্ষা করবার জন্যে বহু দূরেও নিয়ে রাখে। মাচানে উঠবার সময় যদি বোঝো রাতের ছায়ায় কিংবা চাঁদের আলোতে মৃত জন্তুটি ভালো করে দেখবার অসুবিধা হবে, তাহলে যেখান হতে দেখা সুবিধাজনক 2-4 হাত দূরে তেমন জায়গায় একটু সরিয়ে নিয়ে গেলে কোনো ক্ষতি নেই। তবে সাবধান, যেমনভাবে ছিল অবিকল সেইভাবেই রেখো, আর কিছু বদল করো না। এই একই সুবিধার জন্যে যদি পারো নিঃশব্দে আড়াল করা 2-1টি ডালপালাও সম্মুখ থেকে ভেঙে দিতে পারো। যারা তোমার মাচানে যাবার পথে সঙ্গী হবে তারা যেন একেবারে বোবা হয়ে থাকে। অন্তত 100 হাতের মধ্যে কেউ যেন এ নিয়ম ভঙ্গ করে না। চাঁদনি রাতেও বনে জঙ্গলে আলো ছায়ার এমন লুকোচুরি খেলা চলে যে এই যেখানে আলো ছিল, পলক ফেলতে না ফেলতে সেখানে অন্ধকার ঘিরে আসে। মুহূর্ত পূর্বে যা কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল সমস্ত অদৃশ্য হয়ে যায়। রাত্রি তার নিবিড় নীলাঞ্চল দিয়ে সহসা সব ঢাকা দিয়ে ফেলেন। সচরাচর বাঘটিকে ফাঁদে ফেলবার জন্যে বনের এদিক ওদিকে 2-4টি জন্তু বাঁধা হয়, আর অধিকাংশ সময়ই একাধিক মারা পড়ে। যদি তোমার সঙ্গে বন্দুকধারী দ্বিতীয় সঙ্গী না থাকে, তাহলে এর মধ্যে একটিকে রেখে অন্য মৃত জন্তুটি সরিয়ে ফেলে তার স্থানে জীবন্ত আরেকটি বেঁধে জীবিত বাকি সবগুলিকে স্থানান্তরিত করবে। নূতনটি মারা পড়ে নিশ্চয়ই পরদিন তোমার শিকারের সুবিধা করে দেবে। বেশি দিনের কথা নয়। ভ্রমবশত আমি একবার একটি প্রকাণ্ড ব্যাঘ্রবীরকে হাত করবার সুযোগ হারিয়েছিলাম। আমাদের শিবিরের অনতিদূরে একটি জন্তু বাঘে মেরে রেখে গিয়েছিল। আমি পায়ে হেঁটে তার খোঁজে যাব স্থির করি, কিন্তু আর সকলের সম্পূর্ণ ভিন্ন মত হওয়ায় আমি আর আমার এক বন্ধু বেলা 7টার সময় তার হাতিতে চড়ে খুনির তল্লাশে বেরুলাম। বেশি দূর আমরা যাইনি। পাহাড়ের জঙ্গলে এই অবস্থায় যে পরিমাণ শব্দ হয় তাই শুনে সে যে কোথায় পলায়ন দিলে আর তার টিকিও দেখা গেল না। সে যে তখনই মাংসভোজন সমাধা করে গিয়েছে তার নিদর্শন সব ছিল। যে পথে দ্রুত পলায়ন করেছে সেখানেও বৃহৎ পদচিহ্ন সুস্পষ্ট। বেলা 9টার সময় কতগুলি লোক সঙ্গে করে আমি মাচান বাঁধাতে গিয়েছিলাম। একটু আগেই বাঘের কোনো খোঁজ পাওয়া গেল না দেখে বন্দুকটি সঙ্গে নিইনি। জঙ্গলে যেতে এমন ভুল আমার আর কখনো হয়নি। যারা আমার সঙ্গে ছিল তাদের একটু দূরে রেখে আমি মৃত জন্তুটির দিকে এগিয়ে গেলাম। বলা বাহুল্য, এই অবস্থায় যতটা সতর্ক হওয়া অত্যাবশ্যক আমি তার কিছুই করিনি। শুধু বাঘ যে পথে এসেছিল আমি তার বিপরীত পথে যাওয়া ভিন্ন আর কোনোরূপে সাবধান হইনি। সেখান হতে গজ 30 দূরে আমি চুপি চুপি বাঁশঝাড়, খাটো গাছ ও পাথরের আড়ালে আড়ালে যখন যাচ্ছিলাম, তখন মনে হলো কি যেন একটা নড়ল। তারপরে সম্মুখে একেবারে চোখের কাছে দানব প্রমাণ একটি বাঘ দেখতে পেলাম। সেই মুহূর্তেই আহার সমাধা করেছে। প্রায় 20 হাত পথ পাহাড়ের গা বেয়ে সে ওপরে উঠে গেল। তখন বন্দুক হাতে থাকলে লক্ষ্য যে অব্যর্থ হতো নিঃসন্দেহ। যত সতর্কতা ও সাবধানতা আমার জ্ঞানে ছিল সব প্রয়োগ করে অতি ধীরে নিঃশব্দে মাচান্ত বাঁধা হলো। আমরা রাত 9টা পর্যন্ত সেখানে প্রতীক্ষা করে বসে রইলাম। সে তখনও দেখা দিলে না। সারা রাতের মধ্যে একটিবারও এলো না। পরদিন ক্রোশখানেক দূরে পথহারা একটি মহিষ শাবক হত্যা করেছে শুনে আর অত সামান্য পরিমাণ কোমল মাংসে তার উদর ও আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। বিশেষত পূর্বরাত্রে সে উপবাসী ছিল জেনে আমরা তারই কাছে একটি প্রায় বৃদ্ধ মহিষ বন্ধন করলাম। এটি হত্যা হলো, কিন্তু এমনই মরা গিট দিয়ে বাঁধা ছিল পাশব বল প্রয়োগ করেও বাঘ সেটিকে পাদমেকং নড়াতে পারেনি। শাবকটির মস্তক আর 2-1খানি অস্থিভিন্ন সমস্তই সে সমাধা করেছিল। বড়টি যেখানে বাঁধা ছিল তারই হাত 10 দূরে এসব পড়েছিল। মাচান যেখানে বাঁধা হলো সেখান হতে বৃদ্ধ মহিষটির মৃতদেহ পরিষ্কার দেখা যাচ্ছিল। বাঘ যদি দয়া করে সে পথে আসত, তার পালাবার আর কোনো পথ ছিল না। ভ্রান্তি বিনোদ তখনও সাঙ্গ হয়নি।
মহিষ শিশুর আমিষ ভোজ কতকটা সে পর্যন্ত অবশিষ্ট ছিল। চোখে না দেখে কানে শোনার উপর নির্ভর করে কাজ করলে ভ্রম প্রমাদ ঘটবারই সম্ভাবনা। আমার ভ্রান্তি বিনোদের এই দ্বিতীয় অঙ্ক। এই কথা যদি আগে জানা থাকতো তাহলে তার পাশে মাচান বাঁধালেই চলতো, কিংবা বৃদ্ধ মহিষকে শাবকের পাশে স্থান দিলেই হতো। আমার দৃঢ় বিশ্বাস তাহলে বাঘ একটির সন্ধানে অন্যটির সন্নিধানে এসে উপস্থিত হতো। 7টার কিছু পরে একজোড়া পাখি আমার মাচানের কাছে ডাকতে আরম্ভ করলে। দুধারে দুটির সুর সাধনা চলল। আমার মনে হলো মাচান বাঁধার শব্দ যদি বাঘের কানে গিয়েও থাকে তাহলেও এই গানের সুরে তার সব সন্দেহ দূর হয়ে যাবে। কিছুক্ষণ পর বাঁ দিক হতে একটি রাত্রিচর পাখি বলে উঠল, হুঁশিয়ার হুঁশিয়ার। অনতিবিলম্বে শার্দুল প্রবরের সাবধান গুরু পাদক্ষেপের সঙ্গে সঙ্গেই তার বীর দর্পের কণ্ঠস্বর কর্ণগোচর হল। কাছে, আরও কাছে এগিয়ে আসবার পর প্রথমে হাড়ের মালা নাড়া দেবার মতো একটা খড়খড় আওয়াজে বুঝলাম মহিষ শাবকের ভুক্তাবশিষ্ট অস্থি মাংসের পার্শ্ব পরিবর্তন হচ্ছে। তাহার পরেই আহারের মচমচ মচমচ শব্দ, মাঝে মাঝে অর্ধমাত্রা, সিকি মাত্রার বিরাম। সে সময় শুষ্ক অস্থিখণ্ড চর্বণ ত্যাগ করে রসালো স্বাদু মাংসের গ্রাসে মুখবিবর পূর্ণ করা হচ্ছিল আর কি। হাত ঘড়িতে দেখলাম ঠিক 1টি ঘণ্টা এই ভোজন ব্যাপার চলল। সেখানে বসে সেই ভোজন কার্যে নিবিষ্ট ছিল, তা শুধু আমি কানে শোনা হতেই অনুমান করেছিলাম, চোখে দেখতে পাইনি। আমার মাচান যেখানটিতে ছিল সেখান হতে বহু চেষ্টা, অনেক উকিঝুঁকি মেরেও এই ডোরাকাটা প্রাণীটির কিছুই দেখা ঘটে ওঠেনি। 1 ঘণ্টা পরে আহার সমাধা করে পরিতৃপ্ত ব্যাঘ্ররাজ স্বীয় অভীষ্টপথে যাত্রা করলেন। তার সঙ্গে এ উৎকণ্ঠিতের আর সাক্ষাৎ হল না। প্রথমে মনে করেছিলাম বুঝি আহার শেষে আচমনে কিংবা জলপানে গিয়েছেন। আমি পুনর্দর্শনায় বসে রইলাম। ফিরে এলেন বটে, কিন্তু প্রথমের কাছে নয়, দ্বিতীয়ের কাছে ফিরে এসে শয্যা গ্রহণ করলেন। তার শান্তি দত্তক জৃম্ভন শব্দ কর্ণগোচর হল। যদিও আমি প্রহরার্ধকাল ব্যাকুল চিত্তে প্রতীক্ষা করে রইলাম, কিন্তু একটিও রাজকটাক্ষ প্রথমের দিকে পতিত হল না। তৎক্ষণে কিংবা তৎপরে কখনোই হয়নি। ভোগ্যবস্তু তিনি আর কখনো স্পর্শ করেননি। 15 ফিট ঊর্ধ্বে মাচান বাঁধবে, এই হচ্ছে বিধান। কেউ আপন আপন রুচি এবং পদগৌরব অনুপাতে উন্নততর স্থানে মাচান বেঁধে থাকেন। আমি কিন্তু ততটা উন্নতির পক্ষপাতী নই। 12 ফিটই আমার যথেষ্ট মনে হয়। আর চিরন্তন প্রথামতো মাচানের সম্মুখে ডালপালার পর্দাটা আমি ভালোবাসি নে। দূরে হতে এমনতর মাচান একটি অন্ধকার সন্দেহজনক স্থান বলে বোধ হয়। দেখতেও ভালো হয় না। মনে হয় চাষার ক্ষেত পাহারা দেবার কুড়ে, শুধু চালখানি উড়ে গেছে। মাচানের সম্মুখে 2-1টি ডাল বুদ্ধি করে সাজিয়ে দিতে পারলেই কাজ চলে, অপরপক্ষের সতর্ক দৃষ্টি এড়ানো যায়। এইটাই হচ্ছে আসল কথা। মাটিতে দাঁড়িয়ে নয়তো মাচানে বসেই শিকার করো, অপরপক্ষের নজর না পড়ে, সেইটি করতে পারলেই হলো। এই সেদিন আমার একজন বন্ধু এই কারণেই ভাল্লুকের পাল্লায় পড়েছিলেন। গুলি করে উৎসাহের মুখে ভুলে গিয়ে নিচু মাচানের ওপর নড়াচড়া করতেই ভাল্লুক টের পেয়ে খাড়া হয়ে চিৎকার করতে করতে তার কাছে এসে পড়ে পায়ের জুতোর উপরে থাবা মারে। এই সুযোগে বন্ধুবর প্যারাডক্স বন্দুকের নল একেবারে ঋক্ষের কপালের ওপর রেখে তার ইহলোকের সব হিসাব নিকাশ করে দেন। যদি নদী কিংবা খালবিলের কাছে মাচান বাঁধো, তবে যেন ব্যাঘ্র খুব সম্ভব গোধূলি লগ্নে নয়তো প্রহরেক রাত্রির মধ্যে এসে দেখা দেবে। এর চেয়ে অধিকক্ষণ তার প্রতীক্ষায় বসে থাকা যুক্তিসঙ্গত নয়। রেডিয়াম আলোক সম্প্রতি ব্যবহার হচ্ছে। পূর্বের অনেক উজ্জ্বল আলোকের চেয়ে এটি ভালো। আর যার যা ইচ্ছে হয় তাই ব্যবহার করতে পারেন। তুমি রেডিয়াম আলোতেই সন্তুষ্ট থেকো। যে রকম বন্দুকই ব্যবহার করো, আগে হতে যদি এ আলো তাতে লাগানো না থাকে তবে অবিলম্বে একটি লাগিয়ে নেওয়া ভালো। তবে বন্দুক তৈরির সময় লাগালেই ভালো হয়। তাহলে ফরমাস দেবার সময় তোমার আবশ্যক মতো নিখুঁত করিয়ে সব করে নিতে পারো। চিঠি শেষ করবার আগে একটি কথা তোমাকে বলে রাখি। অনেক সময় এমনও দেখা যায় বাক্যে প্রলোভন দেখাবার জন্যে যে জন্তুটি বেঁধে দেবে তাকে মারা দূরের কথা,
হয়তো সে সেদিকে দৃকপাতও করে না। তার পাশ দিয়ে চলে যাবে, তবুও স্পর্শ করবে না। ওপরে ওপরে দুরাত একটি বাঘ এমনি একটি জন্তুর পাশ দিয়ে জল খেতে গিয়েছে, তাকে কিছুই বলেনি। দুরাত প্রতীক্ষার পর তৃতীয় রাত্রিতে বাঁধা বলদটির ভয় ও অস্থিরতা দেখে বুঝলেন বাঘটি পাশ দিয়ে খাতির নদারতভাবে যাচ্ছে। তখন তার গুলিতে সে মারা পড়ল।